সরকারি কলেজের গণিত বিভাগের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে একাদশ বিজ্ঞান শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বর্তমানে এই করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো থাকো, এটাই একান্ত কামনা। আমরা সেই করোনাকালীন সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছি আমাদের দিনগুলি। এই সময়ে আমাদের যে ক্লাস, সেই ক্লাস আমরা শুরু করছি আজকে। আমাদের আজকের ক্লাস বৃত্তের উপরে অনুষ্ঠিত হবে। আশা করি এই ক্লাসের পুরোটা সময় তোমরা সবাই আমার সঙ্গে থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাসে আমরা আগেই বলেছি যে আজকের ক্লাসে বৃত্ত সম্পর্কিত আমরা কিছু আলোচনা বা কিছু সমস্যার সমাধান করব। এখানে আমাদের গত ক্লাসে বৃত্ত নিয়ে আলোচনা হয়েছে। বৃত্ত সম্পর্কিত খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর আলোকপাত করেছেন আমাদের কলিগ। তাছাড়া এই বৃত্ত সম্পর্কিত যে সূত্র আছে সে সূত্রও প্রতিপাদন করে দেখানো হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যখন দেওয়া থাকে আর তার ব্যাসার্ধ যখন দেওয়া থাকে তখন তার সমীকরণ কীরকম হয়। আরও দেখানো হয়েছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি মূল বিন্দুতে না থেকে অন্য কোনো বিন্দুতে থাকে এবং তার ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ কী হবে সেটাও দেখানো হয়েছে। আর একটা বিষয় আলোচনা করা হয়েছে সেখানে যে বৃত্তের সাধারণ সমীকরণ। আমরা এরপর থেকে আজকের আলোচনা শুরু করতে চাই। আজকে আমরা একটা জিনিস স্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে দুইটা সমীকরণ বা তিনটা সমীকরণ দেখানো হয়েছে। একটা সমীকরণ দেখানো হয়েছে 0 0 কেন্দ্র এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হবে x² + y² = a²। একটা সমীকরণ তোমাদের দেখানো হয়েছে যে কেন্দ্রের স্থানাঙ্ক যদি 0 0 হয় আর ব্যাসার্ধ যদি r হয় তাহলে সমীকরণ হবে x² + y² = r²। আর একটা সমীকরণ দেখানো হয়েছে যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি h হয় এবং ব্যাসার্ধ যদি r হয় তাহলে তার সমীকরণ হবে x - h² + y - k² = r²। আর এইখান থেকে আর একটা সূত্রের অবতারণা করা হয়েছে যেটাকে বৃত্তের সাধারণ সমীকরণ বলা হচ্ছে x² + y² + 2dx + 2fy + c = 0। এটাকে বলা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। মূলত এই তিনটা জিনিসের উপর আলোকপাত করা হয়েছে। তা আমি বলছি যে আসলে এই যে সমীকরণ, এই সমীকরণেরই একটা বিশেষ রূপ, আসলে এই সমীকরণেরই একটা বিশেষ রূপ এটা। তার কারণ এই সমীকরণে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক যদি 0 0 হয়ে যায়, h এর পরিবর্তে 0 0 হয়ে যায়, তাহলে দেখো x - 0² + y - 0² = r²। দ্যাট মিন্স x² + y² = r²। মূলত এই দুটো সমীকরণ আসলে একই সমীকরণ, শুধু এই স্থানাঙ্কটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এই সমীকরণটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এখন প্রশ্ন হলো, আমরা এই যে সমীকরণ, দুই ধরনের সমীকরণ শিখলাম, এই দুই ধরনের সমীকরণ কোন সমীকরণ কখন আমরা ব্যবহার করব? x² + y² = r² কিংবা x - h² + y - k² = r², এই একটা সমীকরণ। আর এক সমীকরণ আছে x² + y² + 2gx + 2fy + c = 0। এই আর একটা বৃত্তের সমীকরণ। একটাকে বলছি যে h কে কেন্দ্র এবং r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, আর একটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এখন প্রশ্ন হলো যে এই দুইটা সমীকরণ আমরা অঙ্ক করার সময় কখন কোনটা ব্যবহার করব? তার উত্তরে আমরা বলছি, একদম স্পষ্টভাবে বলতে চাই যে একটা বৃত্তের সমীকরণ তোমাকে নির্ণয় করার সময় খেয়াল রাখতে হবে তার কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ দেওয়া আছে কি না। যদি কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি এই সমীকরণ ব্যবহার করবে। x - কেন্দ্রের ভুজ হোল স্কয়ার + y - কেন্দ্রের কোটি হোল স্কয়ার
ইকুয়াল টু আর স্কোয়ার। কথার কথা, একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তোমার দেওয়া আছে 1 আর ব্যাসার্ধ দেওয়া আছে 5, তাহলে সমীকরণ কত? x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। একদম সোজা। তার মানে তোমার মাথায় রাখতে হবে যে আমার বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য মেইনলি দুইটা জিনিস প্রয়োজন, একটা হলো তার কেন্দ্রের স্থানাঙ্ক এবং তার ব্যাসার্ধ। যখনই কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন আর অন্য কোনো সূত্র তোমার সূত্রের সহযোগিতা নেওয়ার প্রয়োজন হবে না। এই সূত্রের মাধ্যমে তুমি সেটা বৃত্তের সমীকরণ বের করে ফেলবে। এখন প্রশ্ন যে আমার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকলো না, ব্যাসার্ধও দেওয়া থাকলো না, তাহলে কি আমি সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো না? হ্যাঁ, একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ও ব্যাসার্ধ দেওয়া না থাকলেও সেই বৃত্তের সমীকরণ বের করতে পারি। তখন আমরা যে সমীকরণটা ব্যবহার করব বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য, সেটা হলো এই সাধারণ সমীকরণ। আমরা জানি যে বাজার থেকে আমরা তরকারি, বিভিন্ন ধরনের তরকারি কিনি। ইলিশ মাছের সঙ্গে বেগুন লাগবে, বেগুন হলে ভালো হয়। ইলিশ মাছের সঙ্গে কচু হলেও ভালো হয়। এভাবে বিভিন্ন মাছের সাথে বিভিন্ন ধরনের তরকারি অ্যাডজাস্ট করে ভালো। কিন্তু বাসায় যখন কোনো তরকারি থাকে না, তখন কিন্তু একটা তরকারি থাকলেই সমস্ত মাছের সাথে সেটা খাটে, সেটা হলো গোল আলু। তা আমাদের এই সমীকরণটা তেমনই একটা সমীকরণ, গোল আলুর মতোই। তার কারণ যখন অন্য কোনো কিছু আমার হাতে আসছে না, আমি বুঝতে পারছি না কোনটা ব্যবহার করব, তখন কিন্তু এই জেনারেল ইকুয়েশন দিয়ে বৃত্তের সমীকরণ বের করতে পারি। তবে নর্মালি এই জেনারেল ইকুয়েশন কখন ব্যবহার করি? একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ যখন দেওয়া থাকবে না, তখনই আমরা এই জেনারেল ইকুয়েশনের সহযোগিতা নিই। এই যে বৃত্তের যে সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, এই বৃত্তের সাধারণ সমীকরণ তোমাদের বলা হয়েছে। তারপর আমি আরেকবার বলছি যে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ভি মাইনাস এফ, আর ব্যাসার্ধ হলো রুট অফ ভি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা কিভাবে আসছে সেটা ব্যাখ্যা করে বলা হয়েছে। আমি কিভাবে এটা পাই, একটা শর্টকাট মেথড আমি বলবো যে এই সমীকরণ থেকে চট করে আমরা কি করে এই কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ পেতে পারি। খুব খুব সোজা টেকনিক। দেখো এইখানে এক্স এর সহগ যেটা আছে, এক্স এর সহগ কত আছে দেখো, টুয়াইস জি। এই টুয়াইস জি কে -2 দ্বারা ভাগ করো, দেখো মাইনাস জি পেয়ে গেছে। এই ওয়াই এর সহগ কত আছে, টুয়াইস এফ। সেই টুয়াইস এফ কে -2 দ্বারা ভাগ করো, দেখো মাইনাস এফ পেয়ে গেছে। কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম, মাইনাস বি মাইনাস। একদম একদম ভেরি শর্ট টেকনিক। তোমার যে যখনই সাধারণ সমীকরণ দেওয়া থাকবে, তখন এক্স এর সহগ এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করলেই কেন্দ্রের ভুজ আর কোটি তথা কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবে। আর কেন্দ্রের স্থানাঙ্ক যখন পেয়ে গেলে, তখন সেই কেন্দ্রের ভুজের স্কোয়ার প্লাস কোটির স্কোয়ারের রুট, কোটির স্কোয়ার মাইনাস এই যে ধ্রুবক পদ থাকবে, সেই ধ্রুবক পদে রুট করলেই ব্যাসার্ধ পেয়ে যাবে। আমরা অ্যাজ ফর এক্সাম্পল একটা জিনিস উল্লেখ করতে চাই। কথার কথা এভাবে আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 6y মাইনাস 2 এইটা ইকুয়াল টু 0। এটা প্রথম কথা কিসের সমীকরণ এটাও বলা হয়েছে। এই তিনটা বিষয় তোমাদের গত ক্লাস আলোচনা হয়েছে। 0 0 কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এইচ কে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ এবং বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। আমি বলতে চাই বৃত্তের সমীকরণ চেনার উপায়। বৈশিষ্ট্য মানে বৃত্তের সমীকরণ চেনার উপায়। তোমাদের এর আগে সরলরেখার সমীকরণ আলোচনা হয়েছে বিস্তারিতভাবে। আমরা সবাই মিলে সরলরেখার সমীকরণ আলোচনা করেছি, সরলরেখা বিষয়ে আলোচনা করেছি। অর্থাৎ সরলরেখা, সেখানে একটা জিনিস কিন্তু বারে বারে ঘুরে ফিরে প্রশ্ন আসে যে একটা সমীকরণ, সরলরেখার সমীকরণ কি না, সেটা কিভাবে যাচাই করবো, আমরা কিভাবে বুঝবো যে এটা সরলরেখার সমীকরণ। কোনো সমীকরণ সরলরেখার সমীকরণ হতে গেলে অবশ্যই সেটা একঘাত বিশিষ্ট সমীকরণ হতে হবে। একঘাত বিশিষ্ট সমীকরণ মানে সেই সমীকরণে চলরাশির পাওয়ার 1 হতে হবে, 1-এর বেশিও না কমও না। চলরাশি যতগুলোই থাক, তার সমীকরণ সেই চলরাশির ঘাত বা শক্তি বা পাওয়ার 1 হবে।
তাহলে সকল একঘাত বিশিষ্ট সমীকরণ সরলরেখার সমীকরণ। তাহলে সেটা তো সরলরেখার সমীকরণ চেনার উপায়। তাহলে বৃত্তের সমীকরণ কিভাবে আমরা চিনব যে এটা বৃত্তের সমীকরণ? বৃত্তের সমীকরণ চেনার তিনটা উপায় আছে, এটা আলোচনা হয়েছে, তারপর আর একবার বলছি। তিনটা উপায় আছে। প্রথম উপায় হলো যে সেই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হতে হবে, অর্থাৎ তাতে যে চলরাশি এক্স আর ওয়াই থাকবে সেই চলরাশি এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হতে হবে। অর্থাৎ এক্স এর উপরও সর্বোচ্চ পাওয়ার থাকবে 2, ওয়াই এর উপরও পাওয়ার থাকবে 2, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য যার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করবো সেটা বৃত্তের সমীকরণ, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই যে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ, দেখো এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, এক্স স্কোয়ারের সহগটা ওয়াই স্কোয়ারের সহগও তাই। যদি সমান হয় তাহলেও সেটা একটা বৈশিষ্ট্য বৃত্তের সমীকরণ হওয়ার। আর তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো এই সমীকরণে এক্স আর ওয়াই গুণ আকারে নেই। এই তিনটা শর্ত পালন করলেই সেই সমীকরণটা বৃত্তের সমীকরণ হয়ে যাবে। এখন প্রশ্ন যে এই যে সমীকরণটা আমরা লিখেছি, এই সমীকরণে তোমাকে যখন বলা হবে যে এই বৃত্তের সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক কত, ধরো এমসিকিউতে প্রশ্নটা আসছে যে এই বৃত্তের সমীকরণের, এমসিকিউ তো আসতে পারে, সৃজনশীল অংশও আসতে পারে। সৃজনশীল অংশে আসলে এক ধরনের অ্যান্সার হবে, আর এমসিকিউতে আসলে তো তুমি কিভাবে করেছো দ্যাট ইজ ইম্যাটেরিয়াল, অ্যান্সারটা সঠিক করলেই হলো। তাহলে সেই বৃত্তের সমীকরণে আমরা শর্টকাট মেথডটা কি বললাম? আমরা বলেছি যে এক্স এর যে সহগ আছে তাকে -2 দিয়ে ভাগ করো। তাহলে এক্স এর সহগ আছে -3, তাকে -2 দিয়ে ভাগ করছি। ওয়াই এর সহগ আছে 6, তাকে -2 দিয়ে ভাগ করছি। ভাগ করলে কি হলো? আমরা পেলাম 3/2 আর এখানে -2। তাহলে এই যে দেখো কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম। আর কেন্দ্রের স্থানাঙ্ক যখন পেয়ে গেলাম তখন ব্যাসার্ধ বের করার সময় কি বলেছি? এইটা যেটা আছে মাইনাস প্লাস সব যাই থাক তার স্কোয়ার করে দাও, 9/4 প্লাস f স্কোয়ার মানে 9 মাইনাস সি, সি হচ্ছে -2 মাইনাসে মাইনাসে প্লাস, এইটা হয়ে গেল ব্যাসার্ধ। এইটা ক্যালকুলেশন করলে দেওয়া হয়, তাই হয়ে যাবে ব্যাসার্ধ। এটা হচ্ছে শর্টকাট টেকনিক টু ক্যালকুলেট দ্য সেন্টার অ্যান্ড গ্র্যাভিটি, সেন্টার অ্যান্ড রেডিয়াস অফ এ সার্কেল। এখন প্রশ্ন যে এইটা যদি সৃজনশীলে থাকে, সৃজনশীল অংশে কোয়াতে থাকলো যে এই সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করো, তখন কিভাবে করবে? তখন কিন্তু এইভাবে করলে হবে না। তখন করতে হবে কি, যে এই সমীকরণের একটা নাম্বার দিয়ে দাও, 1 নাম্বার দিলাম। এখন এই 1 নম্বরকে তখন কি করতে হবে? 1 নম্বরকে বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করে পাই। তুলনা করে কি পাওয়া যাবে? দেখো এই 2ic এটা ইকুয়াল টু -3, 2f ইকুয়াল টু 6 আর c ইকুয়াল টু -3। সেখান থেকে g ইকুয়াল টু -3/2, f ইকুয়াল টু 3 আর c ইকুয়াল টু -2। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? কেন্দ্রের স্থানাঙ্ক -g, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, -f মানে -3। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ইকুয়াল টু রুট অফ এই যে d² 9/4 + 9 মাইনাসে মাইনাসে প্লাস। এটা ক্যালকুলেশন করে দাও। এটা কিন্তু তোমার যখন সৃজনশীলে আসবে তখন এভাবে করতে হবে, কিন্তু যখন এমসিকিউতে থাকবে তখন ওই শর্টকাট টেকনিকটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই। তার মানে শর্টকাট টেকনিক তোমার ব্যবহার শেখা জরুরি। যদি তুমি এমসিকিউতে তাড়াতাড়ি অ্যান্সার করতে চাও, 25টাই অ্যান্সার করতে চাও যথাযথ সময়ে, তাহলে শর্টকাট টেকনিক তোমাকে জানতে হবে। এখন আমাদের গতদিনের যে থিওরিটিক্যাল আলোচনা হয়েছে, থিওরিগুলো, সূত্রগুলো কিভাবে আসছে দেখাতে গিয়ে কিছু বাকি রয়ে গেছে। আমরা
সেই জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাই। আরও কতগুলো সূত্র, 2-3টা সূত্র বাকি আছে, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব, তার উপর একটু আলোকপাত করে যদি সময় পাই তাহলে 2-1টা সেই সম্পর্কিত 2-1টা প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমরা একটা জিনিস আলোচনা করতে চাই যে একটা রেখা, সাপোজ আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি সে ব্যাপারে আগে কথা বলিনি। এই একটা রেখা, এই রেখার প্রান্ত বিন্দু x1 y1, আর এই রেখার এই আর একটা প্রান্ত x2 y। এখন একটা রেখার এই প্রান্ত বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে আর সেই রেখাকে ব্যাস ধরে যদি একটা বৃত্ত আঁকে, সেই রেখাকে ব্যাস ধরে যদি একটা বৃত্ত আঁকে, তাহলে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। কথাটাকে ঘুরিয়ে অন্যভাবেও বলতে পারি যে x1 y1 ও x2 y2 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কত সেটা আমরা বের করতে চাই। হ্যাঁ, তাহলে এই যে বৃত্ত, এই বৃত্তের সমীকরণ আমরা বের করতে চাচ্ছি। এই বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য এই বৃত্তের চলার যে পথ অর্থাৎ পরিধির উপরে যে কোনো একটা বিন্দু আমরা নিয়ে নিলাম P, যার স্থানাঙ্ক ধরে নিলাম xy, আর এই বিন্দুটার নাম দিই A, এই বিন্দুটার নাম দিই B। এবার খেয়াল করো যে এই AP যোগ করে দিলাম, BP যোগ করে দিলাম, তাহলে এই যে কোণটা হলো, এই কোণটা কত ডিগ্রি? তোমরা ক্লাস 8 থেকে এটা পড়ে আসছো যে এই যে কোণটা হলো সেটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে? কোন বৃত্তের ব্যাস ওই বৃত্তের পরিধিস্থ যে কোনো বিন্দুর সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এবং এই সম্পর্কিত একটা উপপাদ্য তোমরা করে আসছো, সেই উপপাদ্যটা হলো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে তার সেই কোণের পরিমাণ 90 ডিগ্রি, এটা আমরা জানি। এখন দেখো যে এই যে এপি রেখা তুমি বের করলাম, এপি রেখার ঢাল কত? m1 ইকুয়াল টু কত? কোন সরলরেখার ঢাল আমরা বলেছিলাম, এর আগে একটা ক্লাস আমি নিয়েছিলাম সরলরেখার উপরে, সে সময় আমি বলেছিলাম যে কোন সরলরেখার ঢাল মেইনলি 3টা উপায় বের করা যায়। সেই রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করেছে সেটা যদি আমাদের জানা থাকে তাহলে সেই কোণের ট্যানের মানই হচ্ছে ওই রেখার ঢাল, প্রথম উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে যে সেই রেখাটার সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ থেকেও তার ঢাল বের করতে পারি। আর 3 নম্বর উপায় হচ্ছে যে ওই রেখাটার যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, ওই রেখার উপরস্থ দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে স্থানাঙ্ক থেকেও ওই রেখার ঢাল বের করা যায়। দুইটা বিন্দুর স্থানাঙ্ক থেকে ঢাল বের করার ফর্মুলা আমরা জানি, তোমরা 9-10-এ পড়ানো হয়েছে হায়ার ম্যাথে, কোটিদ্বয়ের অন্তর বাই ভূতদ্বয়ের অন্তর। তাহলে আমরা এই যে এপি রেখার ঢাল বের করতে চাচ্ছি, দেখো এ বিন্দুর স্থানাঙ্ক জানি, পি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সেই দুই বিন্দুকে আমি সরলরেখার ঢাল আমরা বের করতে পারি। ঢাল বের করার ফর্মুলা কি? কোটিদ্বয়ের অন্তর y মাইনাস y1 বাই ভুজদ্বয়ের অন্তর। এপি রেখার ঢাল বের করে ফেললাম। বিপি রেখার ঢাল কি হবে? বিপি রেখার ঢাল এটাকে যদি m2 দ্বারা প্রকাশ করি তাহলে কোটিদ্বয়ের অন্তর y মাইনাস y2 বাই ভুজদ্বয়ের অন্তর x মাইনাস x। এখন আমরা তো বলেছি এপি বি কোণ হচ্ছে সমকোণ, অর্থাৎ এপি এবং বিপি এরা পরস্পর লম্ব। তাহলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি আমরা জানি, সরলরেখার সমীকরণ থেকে করে আসছি। দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে সেই দুইটা রেখার ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। তাহলে যেহেতু এ পি বি কোণ এটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব m1 m2 ইকুয়াল টু -1। -1। আর যখন এবার m1 এর মানটা বসিয়ে দিই, m1 এর মান হচ্ছে y মাইনাস y1
বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এম টুর মান হলো ওয়াই মাইনাস ওয়াই টু বাই এক্স মাইনাস এক্স টু, এটা ইকুয়াল টু মাইনাস ওয়ান। ওইদিকে নিয়ে যাও, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু, এটা ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু। সাইড চেঞ্জ করে নিয়ে আসো, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু। এটাই সেই বৃত্তের সমীকরণ। অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ, একদম ইজি। দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা কি হবে সেটা আমরা বের করলাম। এখন আরেকটা জিনিস, এটাও খুবই গুরুত্বপূর্ণ, অঙ্ক করার জন্য এই থিওরিটা খুব কাজে লাগবে, এই সূত্রটা খুব কাজে লাগবে। সেটা হলো যে তোমরা জানো, তোমাদের শেখানো হয়েছে যে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু। আমরা প্রথমে দেখতে চাই যে এই যে বৃত্ত, এই বৃত্তটি এক্স অক্ষ থেকে কি পরিমাণ অংশ কেটে নিয়েছে। দেখো, এই একটা বৃত্ত আঁকলাম, এই আর এইখান দিয়ে এভাবে আঁকলাম। কথার কথা, এটা এক্স অক্ষ, এটা মূল বিন্দু, এটা ওই। প্রশ্ন হলো যে এই বৃত্তটি দ্বারা এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কেটে নেওয়া হয়েছে। দেখো, এই বৃত্তটা এক্স অক্ষকে যদি এ বিন্দুতে ছেদ করে, এখানে যদি বি বিন্দুতে ছেদ করে, তাহলে কতটুকু অংশ কেটে নিল? এ বি অংশ কেটে নিল। সেই এ বি অংশের দৈর্ঘ্য কত সেইটা আমরা বের করতে চাই। এই যে বৃত্তের সমীকরণ, এই সমীকরণটি দ্বারা এক্স অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ, কর্তৃতাংশের পরিমাণ, সেইটা আমরা বের করব। ঠিক একইভাবে সেটা ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করেছে, ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ কর্তন করে, এটা যদি হয় বি, এটা যদি হয় সি, আর এটা যদি হয় ডি, তাহলে এই সিডি অংশের পরিমাণও আমরা বের করতে চাই। এখন দেখো, একটা জিনিস খেয়াল করো যে এই যে এ বিন্দু, সেটা তো এক্স অক্ষের উপরে আছে, বি বিন্দুটাও এক্স অক্ষের উপরে আছে। আমরা সবাই জানি এই এক্স অক্ষের উপরে কোনো বিন্দুর কোটি শূন্য, অর্থাৎ ওয়াই এর মান শূন্য। তার কারণ এক্স অক্ষ থেকে উপরের দিকে গেলে ওয়াই এর মান বাড়ে, এক্স অক্ষ থেকে নিচের দিকে গেলে ওয়াই এর মান কমে। তাহলে এক্স অক্ষের উপরে ওয়াই এর মান শূন্য। তাহলে এক্স অক্ষের উপরে যদি ওয়াই এর মান শূন্য হয়, কিন্তু ভুজ তো শূন্য হতেও পারে, নাও পারে। আমরা ধরে নিচ্ছি এইটা হলো x1, 0 আর এই বিন্দুর স্থানাঙ্ক x2, 0। আর এই যে ওয়াই অক্ষের উপরে কোটি শূন্য, x শূন্য, তার মানে এটা হলো 0y1 আর এটা হলো 0y। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সমীকরণ দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য এবি নির্ণয় করা। খেয়াল করো, এই বৃত্তের সমীকরণ যখন এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে, সেখানে তো ওয়াই এর মান শূন্য দেখলাম আমরা। তাহলে এই সমীকরণে যদি ওয়াই শূন্য হয়, ওয়াই শূন্য হলে সমীকরণটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইকুয়াল টু। এই সমীকরণটা এই রূপ পরিগ্রহণ করল। এখন এই যে সমীকরণ, এটা তো দ্বিঘাত সমীকরণ। কার দ্বিঘাত সমীকরণ? এক্স এর দ্বিঘাত সমীকরণ। তাহলে এক্স এর যদি দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে তোমরা 9 10-এ বহুপদী সমীকরণ পড়ে আসছো। তাহলে সেখানে তোমরা দেখে আসছো যে একটা বহুপদী সমীকরণ, সেটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে সেই দ্বিঘাত সমীকরণের
এক্স এর বা চলরাশির দুইটা মূল থাকে, অর্থাৎ দুইটা মান থাকে, অর্থাৎ সেই সমীকরণকে সমাধান করলে এক্স এর দুইটা মান পাওয়া যায়। আর সেই মূল তাকে আমরা মূলও বলে থাকি, রুট বা মূল বলে। সেই মূলদ্বয়ের সমষ্টি কত আমরা শিখে আসছি যে মূলদ্বয়ের সমষ্টি এই সমীকরণের মূলদ্বয় আমরা যদি ধরে নিই, এই যে এখানে x1 আর x2 ধরছি, তো তাহলে আমরা যদি মূলদ্বয় ধরে নিই x1 আর x2, তাহলে x1 প্লাস x2 এটা ইকুয়াল টু কত? তোমরা সেখানে শিখে আসছিলে, সেখানে কি শিখছো সেটাকে বলে দিই। এখানে সমীকরণ ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর সেই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি হতো, একটা যদি হতো x1 আর একটা যদি হতো x2, তাহলে সেখান থেকে শিখে আসতো মূলদ্বয়ের সমষ্টি হচ্ছে x2 প্লাস x1 প্লাস x2 ইকুয়াল টু x এর সহগ মাইনাস x এর সহগ বাই x স্কয়ারের সহগ। ঠিক আছে তোমরা? তাহলে এই ক্ষেত্রে x1 প্লাস x2, x এর সহগ হচ্ছে মাইনাস 2b, সূত্রের মাইনাস আর x এর সহগ হচ্ছে 2b বাই x স্কয়ার সহগ হচ্ছে 1। আর এইখানে আরেকটা জিনিস শিখে আসছিলেন, মূলদ্বয়ের গুণফল হচ্ছে ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ। তাহলে এখানে x1 x2 ইকুয়াল টু কত হবে? c বাই 1, অর্থাৎ শুধু c। তাহলে একটা জিনিস পেলাম। এখন আমাদের উদ্দেশ্য কিন্তু এ বি বের করা। এ বি বের করা মানে এর মূলদ্বয় ধরে নিচ্ছি কত, তাহলে x1, x2 যেখানে x2 গ্রেটার দ্যান x1। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই x2 মাইনাস x1 করতে পারলে, এই যে এই মূল বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে x2, আর মূল বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে x1। তাহলে x2 মাইনাস x1 যদি বের করতে পারি, তাহলেই আমরা AB পেয়ে যাব। তাহলে আমরা দেখো আমাদের সেটা নির্ণয় করতে চাই এখন। তাহলে কি x2 মাইনাস x1 ইকুয়াল টু কত? আমার দেওয়া আছে x1 প্লাস x2 এবং x1 x2। তাহলে আমরা এটাকে প্রথম আমরা এইভাবে লিখছি x2 মাইনাস x1 হোল স্কয়ার, ছিল আসলে স্কয়ার ছিল না, আমরা রুট দিয়ে অ্যাডজাস্ট করব। তাহলে এবার যেহেতু প্লাসের মাধ্যমে মানটা দেওয়া আছে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে কি দাঁড়ালো? x1 প্লাস x2, x1 প্লাস x2 ইকুয়াল টু মাইনাস 2b, মানটা বসিয়ে দিচ্ছি, মাইনাস 4 x1 প্লাস x2 হচ্ছে c 4c। তাহলে এটা কি হলো? এটা হলো 4b স্কয়ার মাইনাস 4c। এখান থেকে 4 কমন নিয়ে যদি বাইরে নিয়ে আসি 4, তাহলে হলো 2 ইন্টু g স্কয়ার মাইনাস। আমরা কিন্তু এইটাই বের করতে চাচ্ছিলাম, দ্যাট ইজ অর্থাৎ ab ইকুয়াল টু আমরা পেলাম 2 ইন্টু রুট অফ জি স্কয়ার মাইনাস। তাহলে ওই যে বৃত্তের জেনারেল ইকুয়েশন ছিল, সেই জেনারেল ইকুয়েশন দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য আমরা বের করলাম 2 ইন্টু রুট অফ জি স্কয়ার মাইনাস। মনে রাখার জন্য আমরা বলছি যে যখন এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করব, তখন ওয়াই এর টার্ম বাদ দিয়ে 2 ইন্টু এই যে এক্স এর যে সহগ 2b, সেই 2 আর g x বাদ দিয়ে যেটা থাকবে তার স্কয়ার মাইনাস ধ্রুবক। তাহলে যখন আমরা y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করতে চাই, তখন কি হবে? y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য তো এখানে আমরা দেখেছি 3d। y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য 3d যদি বের করতে চাই, তাহলে সেই বৃত্ত যখন y অক্ষকে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুতে তো ভুজ শূন্য, অর্থাৎ x এর মান শূন্য। তাহলে x ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সমীকরণটা কি রূপ গ্রহণ করে? y fy প্লাস c ইকুয়াল টু 0। y এর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে y এর দ্বিঘাত সমীকরণ যদি হয়, তাহলে তার দুইটা মূল থাকবে দ্বিঘাত সমীকরণ যেহেতু। তাহলে আমরা সেই মূলদ্বয় ধরে নিচ্ছি, এত এর মূলদ্বয়
y1 কমা y2 যেখানে y2 গ্রেটার দেন y1। আমাদের উদ্দেশ্য হচ্ছে y2 মাইনাস y1 নির্ণয় করা, দ্যাট ইজ সিডি নির্ণয় করা। তাহলে এই যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তার মূলধন ধরে নিলাম y1 প্লাস y2, তাহলে আমরা লিখতে পারি y1 আগের মতো y1 প্লাস y2 ইকুয়াল টু মাইনাস টোয়াইস এফ, আর y1 ইন্টু y2 এটা ইকুয়াল টু সি। আমাদের দরকার হচ্ছে সিডি, সিডি ইকুয়াল টু y2 মাইনাস y1, আর এই y2 মাইনাস y1 ইকুয়াল টু লিখতে পারি y2 মাইনাস y1 হোল স্কয়ারের রুট। আর এটাকে যেহেতু ক্লাসের মাধ্যমে মান দেওয়া আছে, অনুসিদ্ধান্তের সূত্র প্রয়োগ করব y2 প্লাস y1 হোল স্কয়ার মাইনাস 4y1 y2। এবার মানটা বসিয়ে দেব, y1 প্লাস y2 ইকুয়াল টু হলো মাইনাস 2f, তার স্কয়ার করলে 4f স্কয়ার মাইনাস 4c। এখান থেকে 4 কমন নিয়ে রুটের বাইরে নিলে 2 ইন্টু রুট অফ f স্কয়ার মাইনাস। তাহলে দেখো যে আমরা দেখতে পেলাম যে বৃত্তের সাধারণ সমীকরণ এক্স অক্ষ থেকে যে অংশ খণ্ডন করে তার পরিমাণ 2 ইন্টু রুট অফ জি স্কয়ার মাইনাস সি, এবং ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ খণ্ডন করে তার পরিমাণ হলো 2 ইন্টু রুট অফ এফ স্কয়ার মাইনাস সি। তাহলে সর্বসাকুল্যে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের এই বৃত্তের চ্যাপ্টারে, প্রথম চ্যাপ্টারে যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো হলো কি কি দাঁড়ালো? তাহলে 0 0 কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এইচ কে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হলো এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। আর বৃত্তের সাধারণ সমীকরণ হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হলো মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ হলো রুট অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। আজকে যে জিনিসটা আমরা আলোচনা করলাম মেইনলি সেটা হলো যে এই যে সাধারণ সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণটা কত? এক্স অক্ষ থেকে যে অংশটা কেটে নিয়েছে সেই কেটে নেওয়া অংশের দৈর্ঘ্য কত? 2 ইন্টু রুট অফ জি স্কয়ার মাইনাস সি। একইভাবে আমরা দেখিয়েছি ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নিয়েছে সেই খণ্ডিতাংশের পরিমাণ হচ্ছে 2 ইন্টু রুট অফ এক্স স্কয়ার মাইনাস সি। এর সাথে সাথে আর একটা জিনিস আমরা আজকে আলোচনা করলাম, সেটা হলো x1 y1 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি হলো? সমীকরণটা হলো x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। এই যে সমীকরণগুলো, এই ছাড়া আরও কয়েকটা সমীকরণ আছে, সেগুলো হয়তো এর পরবর্তী লেকচার যে টিচার দিবেন তিনি হয়তো আলোকপাত করবেন। আমরা আজকে এই যে সূত্রগুলো, এই সূত্রগুলোর প্রয়োগ নিয়ে আমরা একটু আলোচনা করবো বা কথা বলবো। আমরা প্রারম্ভেই বলেছিলাম যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য মেইনলি দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে তার কেন্দ্রের স্থানাঙ্ক, দ্বিতীয়টা হচ্ছে তার ব্যাসার্ধ। যখনই তার কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন তার সমীকরণ আমরা ইজি ওয়েতে বের করতে পারি, এক্স মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার বা ব্যাসার্ধ স্কয়ার। এখন প্রশ্নকর্তা অনেক সময় এই সহজটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারে। ঘুরিয়ে পেঁচিয়ে কিভাবে কথা বলতে পারে? ধরো তোমাকে আমরা একটা প্রবলেম এমনভাবে দিলাম যে প্রবলেমটা হলো যে একটা বৃত্তের সমীকরণ তোমাকে দেয়া হলো। আমরা একটা প্রবলেম নিয়ে কথা বলছি এখন। দেখো একটা সমীকরণ দেওয়া হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x মাইনাস প্লাস 5y প্লাস 9 ইকুয়াল টু 0। এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, আর 2 মাইনাস 1 আর একটা বিন্দু দিলাম। আমরা বলেছি কিন্তু
যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য মেনলি দুইটা জিনিস প্রয়োজন, একটা হলো তার কেন্দ্রের স্থানাঙ্ক আর একটা হলো তার ব্যাসার্ধ। যদি কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার এই ফর্মে চলে যাবো। জেনারেল ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি, কিন্তু ইভিওতে এইভাবে করা যাবে। কিভাবে? এখন দেখো, এই যে একটা সমীকরণ আমরা দিয়েছি, একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়েছি, আমরা প্রশ্ন করছি এখন যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এই যে বৃত্তের সমীকরণ এই বৃত্তের কেন্দ্রের সাথে এক কেন্দ্রিক, অর্থ কি? যে বৃত্তের সমীকরণ বের করতে হবে তার কেন্দ্র এবং এই বৃত্তের কেন্দ্র একই জায়গায়। তাহলে প্রত্যক্ষভাবে এই আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, তার কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু দেওয়া থাকলো না। আর আরেকটা জিনিস যেটা দরকার সেটা হলো সেই বৃত্তের ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ এখানে দেওয়া থাকলো না। বলা হচ্ছে যে সেই বৃত্তটা এই বিন্দু দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই বিন্দুটা সেই বৃত্তের পরিধির উপরে আছে। তাহলে কেন্দ্র দেওয়া নেই, ব্যাসার্ধ দেওয়া নেই, প্রত্যক্ষভাবে দেওয়া নেই, কিন্তু পরোক্ষভাবে দেওয়া আছে, কিন্তু সেটা তোমাকে বের করে নিতে হবে। কিভাবে সম্ভব? দেখো, যে তাহলে আমার যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে সেই বৃত্তের কেন্দ্র যেহেতু এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, তাহলে এই বৃত্তের কেন্দ্র যদি আমি বের করতে পারি তাহলে আমার নির্ণয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বেরিয়ে যাবে। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি বের করতে চাই তাহলে আমরা লিখবো প্রদত্ত সমীকরণ এখন। আর এই সমীকরণকে আমার যেহেতু এখানে সৃজনশীল অংশে প্রশ্ন করেছি আমরা, তাহলে এটাকে জেনারেল ইকুয়েশনের সাথে তুলনা করতে হবে। কিভাবে? 1কে এই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। কি পাওয়া যাবে? yz ইকুয়াল টু -4, yf ইকুয়াল টু 5, c ইকুয়াল টু 9, বা v ইকুয়াল টু কত পেলাম? -2, f ইকুয়াল টু 5/2 আর c ইকুয়াল টু 9। অতএব প্রদত্ত বৃত্তের কেন্দ্র, যে বৃত্তটা আমাকে প্রদান করা হয়েছে, প্রদত্ত বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -b -f +2 -f -5/, ব্যাসার্ধ আমার বের করার প্রয়োজন নেই, তার কারণ এই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আমার কোনো কাজ নেই। আমার তো নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ কত সেইটা জানা দরকার। এখন আমার তো যে বৃত্তের স্থানাঙ্ক বের করতে হবে, কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে, সেটা বলেছিল যে এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এখন এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক তো বেরিয়ে গেছে, অতএব নির্ণেয় বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? 2 - 5। এখন একটা জিনিস দেখো, এই যে আমার সেই নির্ণয় বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি এখানে হয় 2 - 5/, আর ওই এই বৃত্তটা যদি ওই 2 - 1 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ সেই বিন্দুটা তো পরিধির উপর অবস্থিত থাকবেই, 2 - 1 বিন্দু দিয়ে যায়, তাহলে এই যে এইখান থেকে এইটুকু দূরত্বই হচ্ছে নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। এখন নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ তাহলে কি হবে? এই বিন্দু এবং কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আর দূরত্ব বের করার ফর্মুলা আমরা জানি, √ ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে অতএব না দিয়ে এখানে লিখি আবার, নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু √ দেখো 2 - 2 এর হোল স্কয়ার প্লাস -5/2 মাইনাসে মাইনাসে প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে এটা করলে হবে -3/2 হোল স্কয়ার করলে 9/4, তার মানে এটা করলে হচ্ছে 3/2। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 3/2। তাহলে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তার কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ। অতএব নির্ণেয়
মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি মাইনাসে মাইনাসে প্লাস 5/2 এর হোল স্কয়ার এটা ইকুয়াল টু ব্যাসার্ধের স্কয়ার মানে 9/4। এবার ক্যালকুলেশনের পালা। ক্যালকুলেশন মাথা ঠিক রেখে করতে পারলেই হয়ে গেল। দেখো a মাইনাস বি হোল স্কয়ার করলে একটা x স্কয়ার আসবে, এখান থেকে একটা y স্কয়ার আসবে, মাইনাস 2y ab মানে 4x প্লাস 2y ab মানে 2y ab, এই 2 আর হাফ কাটবে অর্থাৎ 5y হবে, প্লাস এখানে b স্কয়ারে 4, এখানে b স্কয়ারে 5 পাঁচা 25/4 4 মাইনাস 9/4 এইটা ইকুয়াল টু সেখান থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস দেখো লসাগু হলো 4, তাহলে 16 25 মাইনাস 9 এটা ইকুয়াল টু বা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 25 আর 16 41 মাইনাস 9 32 32 এর 4 দিয়ে ভাগ করলে 8 এটা ইকুয়াল টু 0, এটা অ্যানসার হয়ে গেল। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 5y প্লাস 8 ইকুয়াল টু 0 একটা আমরা পেয়ে গেলাম। এখন এটা তো এক ধরনের প্রবলেম নিয়ে আমরা কথা বললাম যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে দেওয়া ছিল, সেখানে আমরা সেই পরোক্ষভাবে দেওয়া ছিল সেখান থেকে তার কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করে নিয়ে তার সমীকরণ নির্ণয় করব। কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রের স্থানাঙ্ক প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক কোনোভাবেই দেওয়া নেই, ব্যাসার্ধও দেওয়া নেই, পরোক্ষভাবেও দেওয়া নেই। তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা বলেছি যে বৃত্তের সাধারণ সমীকরণ ব্যবহার করতে হবে। একটা প্রবলেমের কথা আমরা বলবো, যদি সময় হয় সলভ করবো, তা না হলে টেকনিক বলে দেবো। দেখো আমরা বলছি যে একটা বৃত্ত দুইটা বিন্দু বললাম, একটা বিন্দুর স্থানাঙ্ক 3 5 আর একটা বিন্দুর স্থানাঙ্ক হলো 6 4। এত বিন্দুগামী যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে সেই বৃত্তটা এই দুটা বিন্দুগামী হবে এবং উহার কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। y অক্ষের উপরে অবস্থিত। তোমাকে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হলো যে বৃত্তের কেন্দ্র দেওয়া নেই, ব্যাসার্ধ দেওয়া নেই, উপরন্ত কেন্দ্র এবং ব্যাসার্ধ সম্বন্ধে কোনো হিন্টসও দেওয়া নেই। তাহলে সেই বৃত্তের সমীকরণ তুমি কিভাবে নির্ণয় করবে? তাহলে আমরা বলেছি যে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের জেনারেল ইকুয়েশন ব্যবহার করতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি বৃত্তটির সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই যে এত এত বিন্দুগামী এবং তার কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত আছে এরূপ বৃত্ত আমরা সমীকরণ ধরে নিলাম এটা। এখানে অজানা জিনিস আছে তিনটা, f, g এবং c। এই f, g, c এর মান যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা তো বলাই হচ্ছে যে আমার এই বৃত্তটা এই বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা লিখছি এক বৃত্তটি 3 5 বিন্দুগামী, অতএব এই 3 5 দিয়ে যখন যাচ্ছে দেখো x এর পরিবর্তে 3 বসালে 3 দুগুণে 6g 5 দুগুণে 10f প্লাস c প্লাস 3 3 9 5 5 25 আর 9 34 এইটা ইকুয়াল টু এটা 2। এক নং বৃত্তটি
6 4 বিন্দুগামী। অতএব তাহলে 6 6 দুগুণে 12 জি প্লাস 4 দুগুণে 8f প্লাস সি প্লাস 6 6 36, এই যে x এর মান 6 বসালে 6 6 36, 4 4 16, 36 আর 16 52, এইটা ইকুয়াল টু। আর আরেকটা কথা দেখো, যে এই বৃত্তের সমীকরণে আমরা বললাম যে তিনটা চলরাশি আছে, অজানা রাশি আছে। তিনটা অজানা রাশি কি? এফজিসি। এই তিনটা অজানা রাশির মান বের করতে চাইলে এফজিসি সমন্বিত তিনটা ইকুয়েশন পেতে হবে আমার। তো তিনটা ইকুয়েশনে দুইটা ইকুয়েশন কেবল পেয়েছি, আরো একটা পেতে হবে। এই সম্বন্ধে কথা বলা আছে যে কেন্দ্র ওয়াই অক্ষের উপরে অবস্থিত। তাহলে একের কেন্দ্র কত? কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওয়াই অক্ষের সমীকরণ কত? ওয়াই অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0। তাহলে এই কেন্দ্রটা যদি এই রেখার উপর অবস্থিত হয়, ওয়াই অক্ষটা তো দ্যাট ইজ এ স্ট্রেট লাইন, তো এই ওয়াই অক্ষের উপরে যদি এই কেন্দ্রটা অবস্থিত হয়, তাহলে এই রেখাটা এই কেন্দ্রগামী, অর্থাৎ এই বিন্দু দিয়ে যায়। এই বিন্দু দিয়ে যাওয়ার সময় এই এক্স এর মানটা গ্রহণ করে জি, অর্থাৎ মাইনাস জি ইকুয়াল টু 0 বা জি ইকুয়াল টু 0। এই যে আরেকটা জিনিস পেলাম যে জি ইকুয়াল টু 0। দেখো তিনটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি, 2 নম্বর, 3 নম্বর, 4। আমার তিনটা অজানা জিনিসের মান বের করতে হচ্ছিল, সরাসরি এখানে জি এর মান পেয়ে গেলাম। এখন এই তিনটা ইকুয়েশন সলভ করে এফজিসির মান বের করে আমরা যদি এখানে বসিয়ে দিই যে এই 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর সলভ করে যদি আমরা এখানে বসিয়ে দিই এই যে এই 1 নম্বর সমীকরণে, তো আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাবো। তো ডি ইকুয়াল টু এখানে বসালে আমরা তো 0 বসালে যে এফ আর সি সমন্বিত ইকুয়েশন পাবো, এটা বিয়োগ করলে পরে সেখান থেকে এফ এর মান পেয়ে যাবো, আর এফ এর মান এখানে বসালে আমরা সি এর মানও পেয়ে যাবো। এইভাবে তোমরা এই বাকি কাজটা কমপ্লিট করো। আমার যে নির্ধারিত সময় সেটা পেরিয়ে গেছে, আমরা আগে সময় থাকলে এটা করে দিতাম। তা তোমরা এটা আশা করি তোমরা করতে পারবা। জি পেয়ে গেছি, এইখানে জি এর মান বসিয়ে এফ আর সি সমন্বিত যে ইকুয়েশন, এটা থেকে আবার এটা বিয়োগ করলে সি কেটে যাবে, শুধু এফ সমন্বিত ইকুয়েশন থাকবে। সেখান থেকে এফ এর মান বের করে জি এর মান তো পেয়েই গেছো, এখানে বসালে সি এর মান পেয়ে যাবে। এই এফ ডি সির মান 1 নম্বরে বসালে আমার নিম্নবৃত্তের সমীকরণ পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার আজকের এই আলোচনা বুঝতে পেরেছ। তোমরা এই করোনাকালীন সময়েও যে তোমরা এই মনোযোগ সহকারে আমার কথা শুনেছ, আমার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছো, বোঝার চেষ্টা করেছো, সেই জন্য তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সাথে আবার আমরা দেখা হবে, আমাদের আবার কথা বলতে পারবো এই প্রত্যাশায় আজকের মতো আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।